শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপ বা রাঙা সকাল অনুষ্ঠানে। দিনটি ভালো কাটুক এই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক, আমার পক্ষ থেকে আপনাদের সুন্দর দিনের প্রত্যাশা। শুভ সকাল। লাবণ্য, তোমাকে শুভ সকাল। কেমন আছো? আমি তো খুবই ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি, এবং তুমি যখন পাশে থাকো আরেকটু বেশি ভালো লাগে। সত্যি বললে না মিথ্যা বললে? না, মিথ্যা বলি না। তোমাকে সবসময় ভালোবাসি কারণ তোমার গুণকে আমি ভালোবাসি। তুমি একই সাথে একজন উপস্থাপক, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী। অনেকদিন তোমার গান শোনা হয় না, আজকে গান শুনতে চাইবো না, সে অনুরোধ করবো না। তবে নিশ্চয়ই ভালো আছো, তাই না? একদমই তাই, এবং সত্যিটা আমিও বলে দিই, তোমাকে পাশে পেলে আমারও খুব ভালো লাগে। এই কথাটা শোনার জন্য বলেছি। হ্যাঁ, সেটাই বুঝতে পেরেছি। এবং তোমার অনুপ্রেরণা পাই যখন, তখন আরো অনেক অনেক ভালো লাগে আমার। এবং আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাদের সব সময় আমাদের সাথে অতিথি থাকে, সেটা তুমি দর্শকদের জানিয়ে দাও আজকে আছে। আজও তার ব্যতিক্রম নয়, আজও একজন সফল মানুষ রয়েছে, চলো জানিয়ে দিই। দর্শক, আজ আমাদের মাঝে রয়েছেন তথ্য প্রযুক্তি উদ্যোক্তা মোহাম্মদ শাহরিয়ার খান। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল আপনাদেরকে। খুব ভালো লাগছে। তো আপনি কেমন আছেন বলুন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনার সম্পর্কে যখন আমরা জানছিলাম মুগ্ধ হচ্ছিলাম যে একদম ছোটবেলা থেকেই আপনার যে জার্নিটা এবং অনেক ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আপনি যুক্ত ছিলেন ছোটবেলা থেকে, সেই গল্পগুলো একটু আপনার মুখ থেকেই শুনবো। আপনার জন্ম কোথায়, বেড়ে উঠেছেন কোথায়? ধন্যবাদ আপনাদেরকে। আমার জন্ম ঢাকাতেই, আমার বেড়ে ওঠা হচ্ছে ঢাকা কলেজের যেই আবাসিক স্থান সেখানে, কারণ আমার বাবা সেই কলেজের সরকারি কলেজের টিচার ছিলেন। সো আমার স্কুল ছিল গভর্নমেন্ট ল্যাবরেটরি। সো আমার ওই বেড়ে ওঠাটা ঢাকা কলেজের ওই পরিবেশের মধ্যেই বেড়ে ওঠা। নাইম রোড বলে কি ওটাকে? না, নাইম রোডটা ছিল পিছনের দিকে, মানে ঢাকা কলেজের বাউন্ডারির পিছনে ছিল নাইম রোড। আর ঢাকা কলেজটা তো পুরাটা একটা আলাদা একটা বাউন্ডারির মধ্যে ছিল। তো ওখানে যেই টিচার্স কোয়ার্টার ছিল সেখানেই আমার আসলে শৈশবটা শুরু। এরপরে আমার আব্বা যখন ট্রান্সফার হয়ে যায়, কুষ্টিয়াতে ট্রান্সফার হয়, তখন তো ওই বাসাটা ছেড়ে দিতে হয় এবং আমরা তখন সরকারি বাসা হিসেবে আজিমপুরে শিফট হই এবং তারপরে আজিমপুরেই বড় হয়ে ওঠা। আপনাদের তাহলে কুষ্টিয়া যেতে হয়নি আপনাকে? না, আমাদেরকে যেতে হয় না। আমরা যেহেতু ঢাকাতে, আমার ভাই বোন সবাই আমরা ঢাকাতেই পড়তাম, সো আমরা সরকারি বাসা হিসেবে আজিমপুরে শিফট হই। আপনি হলেন 80s কিড। 80-র দশকে তো অন্যরকম একটা চার্ম ছিল, আমিও সেই দশকেরই বাসিন্দা, ও যদি একটু পরে এসেছে। তো সেই সময় ছোটবেলায় কোন স্মৃতিগুলো আপনার মনে পড়ে বেশি? ছোটবেলায় সবচেয়ে বেশি যে স্মৃতিটা মনে পড়ে, মানে আমি এখন ফিল করি আমার বাচ্চাদের ক্ষেত্রে যেটা পাচ্ছে না, যেমন আমরা খুব ভোরে উঠতাম, মসজিদে যে হুজুরের কাছে পড়তাম, তারপরে স্কুলে যেতাম, স্কুল থেকে দেখা যেত দুপুরের মধ্যে চলে আসছি, এসে আবার পড়াশোনা করে বিকালে খেলাধুলা করতাম, সন্ধ্যার মধ্যে বাসায় চলে আসতে হবে। এই যে বাবা মার একটা ভয় যে সন্ধ্যার মধ্যেই মাগরিবের আজান মানে বাসার বাইরে থাকা যাবে না, 1 মিনিট দেরি হলেও মাইর খেতে হবে। তো এই যে এই ফিলটা, এটা দেখে এখনকার ছেলে মেয়েদের মধ্যে নাই, এটা আমি খুব মিস করি। যেমন আজ আমরা যখন ঢাকা কলেজে বাসায় থাকতাম, আমাদের সামনে বিশাল বড় পুকুর ছিল, 2টা মাঠ ছিল, মসজিদ ছিল, মানে মসজিদে যে ঘুমায় পড়তাম, মাঠে খেলতাম, পুকুরে যে গোসল করতাম। আজিমপুরেও কিন্তু সেম, অনেক, আমাদের বাসাটা ছিল 44/D, আমাদের বাসার সামনে বিশাল একটা মাঠ, পাশেই পুকুর। সো এই যে একটা মানে প্রকৃতির সাথে যে বড় হয়ে ওঠা, এটা এখনকার যে বাচ্চারা পাচ্ছে না, এটা আমি খুব মিস করি আমার ক্ষেত্রে। চঞ্চলতা তো ছিলই। চঞ্চল ছিলেন আপনি? হ্যাঁ, খুব চঞ্চল ছিলাম। নমুনা একটু শুনি, কি ধরনের দুষ্টামি করতেন? এই যেমন স্কুল ফাঁকি দিয়ে ধরেন নিউ মার্কেটে ঘুরে বেড়ানো, মুভি দেখা, এগুলো স্যাররা জেনে যাওয়া, স্যারদের কাছ থেকে পানিশমেন্ট পাওয়া, এই চঞ্চলতাগুলো তো তখন আমাদের সময় এটার বাইরে তো আসলে করা যেত না, কারণ টিভিতে একটাই চ্যানেল, মোবাইল নেই, ফেসবুক নেই। তখন ম্যাকগাইভার দেখা, আলিফ লাইলা দেখা, ওইটা দেখতে হলে আবার পড়াশোনা করতে হবে, নাইলে টিভি 9টার আগে ছাড়বে না। সো এই বাইন্ডিংস গুলা তখন অনেক কষ্ট লাগলেও মনে হতো যে না, এটা ঠিক ছিল, দরকার ছিল। সেই দুষ্টু বালকটি পরবর্তীতে কি কি হয়েছে আমরা তো সেগুলো জেনে গেছি, সেই তথ্যগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরবো। লাবণ্য, কি বলো? নিশ্চয়ই। মোহাম্মদ শাহরিয়ার খান নিজের সফটওয়্যার ব্যবসার পাশাপাশি তথ্য প্রযুক্তি সেক্টরে নিজেকে বিভিন্ন কাজে সম্পৃক্ত রেখেছেন, সাথে কাজ করে যাচ্ছেন উদ্যোক্তা কমিউনিটি ডেভেলপ করার জন্য। কম্পিউটার বিজ্ঞানে স্নাতক ও MBA শেষ করে শিক্ষকতা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, সেখান থেকে
টেলিকম, ফিনটেক এবং সফটওয়্যার কোম্পানিতে চাকরির অভিজ্ঞতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে গড়ে তুলেছেন সফটওয়্যার কোম্পানি নেক্সট ক্রাফট লিমিটেড, যা এখন বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের টেকনোলজি পার্টনার হিসেবে কাজ করে যাচ্ছে। তার নিজের 3টি স্টার্টআপ সহ মেন্টরিং করছেন বেশ কয়েকটি স্টার্টআপে। এছাড়াও আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নামে একটি ন্যাশনাল আইসিটি শিক্ষা ও প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্মের মাধ্যমে আইসিটি শিক্ষাকে অনুপ্রাণিত করার চেষ্টা করে যাচ্ছেন। ব্যবসা ও সামাজিক কার্যক্রমের পাশাপাশি তিনি উদ্যোক্তাদের নিয়ে গড়ে তুলেছেন অন্টারপ্রেনিয়র্স ক্লাব অফ বাংলাদেশ, যেখানে প্রায় 600-র বেশি জন উদ্যোক্তা রয়েছে। তথ্য প্রযুক্তি নিয়ে তার 4টি বই প্রকাশ পেয়েছে। আমরা এগুলো নিয়ে কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরে যাচ্ছি। ছোটবেলাটা আরেকটু জানতে চাই। ছোটবেলাটায় চঞ্চলতার কথা বলছিলেন। ক ভাই বোন ছিলেন আপনার এমনিতে? আমরা 2 ভাই 2 বোন। আপনি কততম? আমি দ্বিতীয়। আমার বোন, বড় বোন ও ডক্টর স্কয়ার হসপিটালে আছে। তারপরে আমার ছোট বোন ও আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার। আচ্ছা। আর তারপরে আমার ছোট ভাই ও টেলিকম ইঞ্জিনিয়ার। হ্যাঁ, সফল, একদমই তাই। ছোটবেলায় ভাই বোনদের মধ্যে বন্ডিংটা কেমন ছিল? বন্ডিংটা ছিল আসলে আমার সাথে আমার ছোট বোনের বন্ডিংটা খুব ভালো ছিল। তো দেখা যেত যে ওর সাথে সবকিছু শেয়ারিং হতো। বড় বোনকে আমরা একটু ভয় পেতাম, একটু বড় ছিল যেহেতু। তো আমার সাথে সবচেয়ে বেশি বন্ডিংটা ছিল আমার ছোট বোনের সাথে। তো ও সবকিছু আমার সাথে শেয়ার করতো, আমরাও সবকিছু শেয়ার করতাম। বাট বড় বোন ফ্রেন্ডলিও ছিল, শাসনও করতো, আবার আমাদেরকে মানে আদেশও দিত। সো এইভাবেই। বাবা মায়ের কথা একটু বিস্তারিত শুনি। বাবা তো বলছিলেন যে ঢাকা কলেজে শিক্ষক ছিলেন। ঢাকা কলেজে শিক্ষক ছিলেন। আচ্ছা, কোন বিভাগে? আব্বা তো প্রভোস্ট ছিলেন বেসিক্যালি। আব্বার কর্মজীবন শুরু হয় মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজ থেকে। তারপরে উনি ঢাকা কলেজের লেকচারার হন। দেন ওখান থেকে প্রভোস্ট হিসেবে সম্ভবত উনি শেষ করেন। এরপরে উনি কুষ্টিয়া কলেজে চলে যান এবং তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টের হেড হিসেবে উনি রিটায়ারমেন্ট করেন। আমার মা সরকারি চাকরিজীবী। উনি পরিসংখ্যান ব্যুরোতে আছেন। প্রথম সন্তান যেহেতু মেয়ে, তারপর আপনি হয়েছেন মানে প্রথম ছেলে তাদের। তা আপনাকে ঘিরে নিশ্চয়ই তাদের অনেক স্বপ্ন ছিল এবং অনেক নজরদারি ছিল তখন। সেই সময়ের কথা একটু শুনি। হ্যাঁ, নজরদারি ছিল, কারণ আমার বাবা যেহেতু শিক্ষক, দেখা যেত তার বন্ধু সবাই শিক্ষক। সো আমাকে দেখা যেত যে যেমন ফিজিক্স আমাকে তো 2টা টিচারের কাছে পড়তে হচ্ছে, কারণ ওই টিচার দুজনই হয়তো আব্বুর বন্ধু। সো দেখা যেত যে এই ডাবল পড়াশোনা করা তো আমাকে একটু স্পেশালি টেক কেয়ার করার চেষ্টা করতো যেহেতু ছেলে। সো সেই হিসাবে তো একটা টেক কেয়ার পেতাম এবং তাদের আশাটাও হয়তো বেটার ছিল। যদিও আমার বাবার খুব ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা করি, সরকারি চাকরি করি, বিসিএস দেই। সেটা আমি একবারই দিয়েছিলাম, বিসিএস এর চান্স পাই না। আমারও আসলে খুব একটা ইন্টারেস্ট ছিল না যে সরকারি চাকরি করার। একটা সরকারি চাকরি অফার পেয়েছিলাম একবার রেলওয়েতে, রংপুরে। তো ওইটা আমি আসলে ফিল করি নাই যে আমার ওখানে যাওয়া উচিত। এমনিতে কি শিক্ষকের ছেলে হিসেবে একটা চাপ কাজ করতো যে সবসময় ভালো রেজাল্ট থাকতে হবে? হ্যাঁ, এটা মনে করি। ভালো রেজাল্ট করতে হবে, হাতের লেখা সুন্দর করতে হবে, দুষ্টুমি করা যাবে না। দুষ্টুমি করা যাবে না, এটা করতে গেলে অমুকের টিচারের ছেলে, এটা তার ব্র্যান্ডিং ইমেজ নষ্ট হচ্ছে। হাতের লেখাগুলো, বিশেষ করে হাতের লেখার উপর আমার বাবা খুব জোর দিত এবং আমার হাতের লেখা খুবই বাজে ছিল। এটা আব্বার কারণেই আমার হাতের লেখা এখন খুবই সুন্দর। তো আমি তো শুনেছি যে আপনি একই সাথে ছোটবেলায় গান করতেন, আবৃত্তি করতেন, আবার আজানও আপনি প্রতিযোগিতায় অংশ নিতেন। আমি একা না, আমাদের ফ্যামিলিতে আমার আব্বা আম্মা ভাই বোন সবাই গান করতে পারতো। এবং আমাদের একজন টিচার আসতেন যিনি আমাদের বাসায় এসে আমাদের 4 জনকে একসাথে নিয়ে বসে গান গাওয়াতো। সো ওই সাংস্কৃতিক একটা কালচার ছিল আমাদের ফ্যামিলিতে। বাট কখনো যে প্রফেশনালি আপনাকে সিঙ্গার হতে হবে এরকম কোনো প্রেশার আমাদের মধ্যে ছিল না। বাট দেখা যেত ঘরোয়া অনুষ্ঠান, হয়তো বার্থডে বা আগে তো, এখন তো আসলে এই সময়টাতে তো সবাই বাইরে সব ইভেন্টগুলো করে, আগে কিন্তু পরিবার কেন্দ্রিক ছিল। সো দেখা যেত হয়তো আব্বার ম্যারেজ ডে, আব্বার সব ফ্রেন্ডরা আসছে, সো ওইখানে হয়তো একটা গানের অনুষ্ঠান, ওখানে হয়তো আমার ছোট বোন গান গাচ্ছে বা বড় বোন গান বা আব্বাও গান গাচ্ছে। ওই হিসাবে আমাদের একটা সাংস্কৃতিক একটা পরিবেশ ছিল। এমনি পারিবারিক মূল্যবোধের জায়গাটা যদি আসি, বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন। পরিবারে আসলে কি দেখেছেন বা কি শিখেছেন যেটা মনে হয় যে এখনো নিজে আসলে বয়ে চলেন বা নিজের জীবনে আসলে প্রভাব ফেলেছে? ওই যে বললাম যে বাবার ব্র্যান্ডিংটা আমরা এটা খুব ফিল করি, যে আমি কিছু করতে যাব, আসলে এখনো যদি আমি কিছু করতে যাই আমার প্রথমে আমার বাবার নামটা আসে, যে
আমি তো ডক্টর মোহাম্মদ জামান খানের ছেলে, এটা করলে যদি এটা নেগেটিভ কিছু হয় আমার তো ইমপ্রেশন নষ্ট হবে ফ্যামিলির। তো এইটা আমার মনে হয় ওই মূল্যবোধটা আমাদের ছোটবেলা থেকেই চলে আসছে। জি। তো গভর্নমেন্ট লাইব্রেরি থেকেই আপনি এসএসসি পরীক্ষা দিলেন, রেজাল্ট নিশ্চয়ই ভালোই হয়েছিল? ভালো ছিল। জি। তারপরে আপনি কলেজ কোথায় পড়লেন? ঢাকা কলেজে। আচ্ছা, ঢাকা কলেজ। সেখানে ঢাকা কলেজে উঠে তো আসলে আবার সেই একই রকম। ঢাকা কলেজের সময়টা আসলে খুব অল্প ছিল, আর ঢাকা কলেজটা আমার লাইফে খুব একটা বেশি ইম্প্যাক্ট ফেলে না, কারণ আমি তো ওখানেই বড় হচ্ছি। সো স্কুলে যখন পড়তাম তখন দেখা যেত ঢাকা কলেজের সিনিয়র ভাইদের সাথে আড্ডা দিচ্ছি, ফুটবল খেলছি। সো কলেজে যে পড়ছি এটা আসলে খুব একটি আমাকে মানে আলাদাভাবে কোনো ফিল তৈরি করে না। ঢাকা কলেজই তো আমাদেরই তো, কারণ আবার আমরা থাকতাম তো হোস্টেলেই, মানে ওখানকার যে আবাসিক হলগুলা ওটার সাথেই প্রভোস্টের বাসা ছিল, 3 তলা বাসা, সেটার সাথেই প্রভোস্টের বাসা। সো ওখানে আসলে আমি সারাদিনই সিনিয়র ভাইদের সাথে আড্ডা দিচ্ছি, গল্প করছি। সো অ্যাডিশনালি আমাকে খুব একটা ইমপ্রেস করতে পারে না যে আমি ঢাকা কলেজে পড়ি। পড়াশোনা এমনি কেমন ছিলেন? পড়তে ভালোবাসতেন? এই স্কুলে ভালো ছিলাম স্কুল পর্যন্ত, কলেজের পরের থেকে কলেজে আসলে ঠিকমতো পড়াশোনা করি নাই। তখন একটু তখন কোন দিকে মন দিয়েছিলেন? তখন আমি আসলে ঢাকা ইউনিভার্সিটিতে বেশি আড্ডাটা দিতাম। তখন আমি মানে আপনি স্কুলে থাকতে কলেজে আড্ডা দিতেন, কলেজে থাকতে ইউনিভার্সিটিতে আড্ডা দিতেন? এক ধাপে গিয়ে। আচ্ছা, তো সেখানে আড্ডা দিতেন। তো তখন দেখা যেত যে আমরা আমি তখন বিতর্ক প্রতিযোগিতার দিকে আমার একটু ফোকাস ছিল, ওখানগুলোতে আমি সময় দিতাম বেশি। তারপরে ঢাকা ইউনিভার্সিটিতে একটা ফিল্ম সোসাইটি আছে, ওখানে যেতাম, কবিতা আবৃত্তির একটা আলাদা একটা প্রশিক্ষণ হতো, ওই জায়গাগুলোতে আমি সময় বেশি দিতাম। তো আজকে কি আমরা আপনার কাছ থেকে কোনো কবিতা কিংবা গান শুনবো? না, কারণ হচ্ছে সেই প্র্যাকটিসটা নাই। আচ্ছা, জান আজকে শুনলাম না, আরেকদিন শুনে নেব। তো আপনি যখন কলেজ পাশ করলেন, হ্যাঁ, তো ছোটবেলা থেকেই আপনি দুষ্ট ছিলেন, চঞ্চল ছিলেন আপনি বলছিলেন, কিন্তু বাবা ছিলেন শিক্ষক, অনেক চাপ ছিল আপনার উপরে। সেই চাপ মাথায় নিয়ে কি কি স্বপ্ন দেখতেন, বড় হয়ে কি হবেন? আমি যখন স্কুলে পড়তাম তখন আমাদের স্কুলের বাউন্ডারির পিছনে বেক্সিম করে একটা টাওয়ার হচ্ছিল, বেল টাওয়ার। তো আমরা যখন এই ফুটবল খেলতাম আর এই টাওয়ারটা দেখতাম, আমরা বন্ধুরা মিলে চিন্তা করতাম যে বড় হলে এইরকম একটা অফিসে চাকরি করব, কারণ ঢাকা সিটিতে তখন কিন্তু এত হাই রাইজ টাওয়ার ছিল না, এবং আমাদের জন্য একটু টাফ ছিল কারণ আমরা তো ওইভাবে ঘুরতে পারতাম না। স্কুলের বাউন্ডারির মধ্যে টাওয়ারটা দেখে স্বপ্ন ছিল যে বড় হলে কোনো কর্পোরেট জব করব, বাট এটা আসলে হয়ে ওঠে নাই, কারণ আমার মনে হয় যে আমার জন্য এন্টারপ্রেনারশিপ জার্নিটাই পারফেক্ট। কি চিন্তা থেকে এমন মনে হয়েছিল আপনার সে সময়? আচ্ছা, আমি প্রথমে জয়েন করি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট লেকচারার হিসাবে, কারণ ওই যে বললাম বাবার একটা ইন্টেনশন ছিল যে আমাকেও টিচার হতে হবে, এরকম একটা। সো ওখান থেকে আমারও যেহেতু হয়ে গেল, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটা হয় যে পাশ করেই চাকরি করতে হবে এরকম, আমি তো জবে ঢুকে গেলাম। কত সালে হতে পারে এটা? সম্ভবত 7-এর দিকে। আচ্ছা, তার একটু আগে আমি একটু আসি, ঢাকা কলেজ থেকে আপনি পরবর্তীতে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হলেন, এবং সেটি সিএসসি-তে, কম্পিউটার সায়েন্সে। সেই বিভাগটি কেন বেছে নিয়েছিলেন? আসলে এরকম কোনো স্পেসিফিক্যালি সত্যি কথা বলতে তখন ট্রেন্ড চলছিল তাই ছিল না, ইঞ্জিনিয়ারিং পড়বো এরকম একটা ইচ্ছা ছিল। আচ্ছা, তো সেখানে বাবা বোন মেডিকেলে পড়ে, আমার মেডিকেলে পড়ানোর হয়তো সুযোগ ছিল, আমি আসলে এটাকে একটু অ্যাভয়েড করেছি, যে আমার ইচ্ছা ছিল না যে আমি মেডিকেলে পড়ব। আপনি ইঞ্জিনিয়ারিং এর দিকে আমি তো সেখানে পড়া অবস্থায় আমি শুনেছি যে আপনি উদ্যোক্তা হবার একটা বীজ বপন করেছিলেন, সেই সময় কিছু একটা শুরু হয়েছে। হ্যাঁ, ওটা আসলে হয়, এটা তো আমরা যারা সিএসসি পড়েছি কম বেশি সবাই কিন্তু নিজস্ব স্টার্টআপ, নিজস্ব আইডিয়াকে জেনারেট করে রেভিনিউ আর্ন করার একটা চেষ্টা করেছে। এবং আমরা যেহেতু ফ্রিল্যান্সিং করতাম, আমি এবং আমার ফ্রেন্ডরা, সহনেরা, আমরা তখন থেকেই চিন্তা করতাম যে অ্যাডিশনালি কিভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়। তো তারপরে তো জবে যখন চলে আসি, চাকরিতে আসলে যে টাকাটা পেতাম ওইটা আসলে আমার লাইফস্টাইল মেনটেন হচ্ছিল না, বা আমি পার্সোনালি স্যাটিসফাইড হচ্ছিলাম না। দেন আবার আরেকটা বেসরকারি আরেকটা বিশ্ববিদ্যালয়ে আমি ফুল টাইম লেকচারার হিসেবে যাই। ওখানে যে আমার মধ্যে আরেকটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করলো, যে আমি যেটা আসলে পড়াশোনার বাইরে আমি যেটা শিখেছি ইউনিভার্সিটি সেটা শেখাচ্ছে না, এবং ইউনিভার্সিটি আমাকে প্রেশার দিচ্ছে যে কারিকুলামে যেটা আছে সেটাই পড়াতে হবে। অথচ আমি পড়াচ্ছিলাম, আমি যেটা ট্রেন আপ হয়ে আসছি, আমি পড়াশোনার বাইরে আমি বিভিন্ন ধরনের নেটওয়ার্কিং ট্রেনিং করতাম, মাইক্রোসফটের বিভিন্ন ট্রেনিংগুলো করতাম।
তো আমি ওইগুলো ওদেরকে শেখাচ্ছিলাম, কিন্তু ইউনিভার্সিটি আমাকে প্রেশার দিচ্ছে যে না বই পড়াতে হবে। তো 2 সেমিস্টার পরে আমি আসলে ওখান থেকে লিভ করি। দেন আমি একটা ব্যাংকে জয়েন করি, একটা বেসরকারি ব্যাংকে জয়েন করি। ওখান থেকে আমি বাংলা লিংকে জয়েন করি। সো বাংলা লিংকে জয়েন করার পরে যখন আমার প্রভিশন পিরিয়ডটা শেষ হয়, ফুল টাইম হবে, ওই দিন আমি আসলে চাকরিটা ছেড়ে দেই এবং একদিনের নোটিশে আমি জব ছেড়ে দেই এবং আমি চিন্তা করি যে আমি বিজনেস স্টার্ট করব এবং আমার মধ্যে একটা কনফিডেন্ট ছিল যে আমি 2 বছর দেখব, যদি আমি ফেল হই আই ক্যান জয়েন এগেইন, কারণ চাকরিতে আমি জানি যে আমার কি স্কিল আছে। আচ্ছা, আমার প্রশ্ন যে এতগুলো অর্গানাইজেশন আপনি জয়েন করেছিলেনই কেন? মানে আপনি কি সেই সময় কোনো অস্থিরতায় ভুগতেন? যে না, এতগুলো অর্গানাইজেশন না, মানে ওই যে টিচিং প্রফেশনটা ছিল যে আমার একটা পারিবারিক যে একটা ইচ্ছা ছিল যে ঠিক আছে শিক্ষকতা করি এবং ওখান থেকে মাস্টার্স করতে বাইরে চলে যাব, তারপরে আবার এসে বাংলাদেশে জয়েন করব। আব্বা তখন অলরেডি প্রাইভেট ইউনিভার্সিটিতে সে ডিন হিসাবে শান্তা মরিয়ম ইউনিভার্সিটিতে আছে। আব্বা বলছিল যে তুমি এখানে জয়েন করো। সো ওইটার একটা ইন্টেনশন ছিল। দেন আসলে বাংলা লিংকে ঢুকেও আপনি প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার বাংলা লিংকে ঢুকে দেখলাম যে আমি আসলে কাজ করছি অন্যের জন্য। আচ্ছা, ওই জায়গাটা থেকে আমার একটা ডিসস্যাটিসফ্যাকশন কাজ করছে যে আমার যেই স্কিল, আমি যতটুকু মনে করি আমার যতটুকু স্কিল আছে এটা আমি আরেকটা অর্গানাইজেশনের জন্য দিচ্ছি, কেন সেটা আমি আমার জন্য দিব না? ওইটা অস্থিরতা বলতে পারেন। ওই অস্থিরতা থেকেই আমি ডিসিশনে মানে আপনি নিজেকে এক্সপ্লোর করেছেন এই অর্গানাইজেশনগুলোতে যুক্ত চেষ্টা করেছি। কিন্তু বলছিলেন যে 2 বছর একটা ব্যবসার দিকে ঝুঁকবেন, কিন্তু এটা একটা রিস্ক ছিল না যে আসলে আর্নিং এর জায়গা থেকে? অনেক রিস্ক ছিল এবং আমার বাবা জানতো না। উনি যখন উত্তরায় ওনার ইউনিভার্সিটি ছিল, উনি প্রায় গুলশানে আসতো। মানে আমাদের বাসা তখন হচ্ছে আজিমপুরে। আব্বা যখন গাড়ি নিয়ে যেত, উনি মাঝে মাঝে গুলশানে আমাকে ফোন দিত যে তুমি কি আছো, আসো দেখা করি। আমি প্রথম 2 বছর জানাই নাই যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি। সো আব্বা যখন উত্তরা থেকে আমাকে ফোন দিত, এটা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, আমি গুলশানে এসে বসে থাকতাম দেখা করার জন্য। মানে তাকে বুঝতে দিতাম না যে আমি চাকরি ছেড়ে দিয়েছি। পরে তো বলেছেন যে আপনি চাকরি ছেড়ে? হ্যাঁ, অবশ্যই। পরে যখন আমি একটা সেটআপ করতে পেরেছি নিজের মতো, তখন আমি আব্বাকে অফিসে নিয়ে আসছি এবং বলেছি যে আমি আসলে ছেড়ে দিয়েছি। গুলশানে তারপর বাবার সাথে কি করতেন তখন? অনেক কিছু দেখা যেত। আব্বা হয়তো ওদিকে আসছে, দুপুরে লাঞ্চ করবে, আমাকে ফোন দিছে যে আমি আসতেছি, একসাথে লাঞ্চ করব। তো আগে তো দেখা যেত বাংলা লিংকে যখন ছিলাম তখন দেখা যেত বাংলা লিংকের ক্যাফেটেরিয়াতেই বসতাম, কিন্তু আমি ফিল করলাম যে উনি কষ্ট পাবে, হয়তো আমি যে চাকরি ছেড়ে দিচ্ছি এটা হয়তো সে মেনে নিতে নাও পারে বা আমাকে একটা প্রেশার দিতে পারে। সো ওই জায়গা থেকে আমি প্রথম 2 বছর বলি নাই তাকে। সো সে যদি মাঝে মাঝে ফোন দিত, আমি দেখা যেত ধানমন্ডি থেকে গুলশানে এসে বসে থাকতাম। কর্পোরেট গেটআপ নিয়ে? হ্যাঁ, গেটআপ নিয়ে। আচ্ছা, তারপরে শুরুটা করেছিলাম কিভাবে স্টার্টআপ? শুরুটা আমি যেই বন্ধুর কথা বললাম ওর সাথে আমি রায়ের বাজারে আমরা একটা নর্মাল একটা বাসার 4 তলায় আমাদের এক ফ্রেন্ড থাকতো, ওদের একটা অফিস ছিল। ওদের অফিসের একটা রুম নিয়ে আমরা শুরু করি। হয়তো ওই রুমটা আমরা ভাড়া নেই, আমার মনে হয় 4000 টাকায় ভাড়া নেই এবং ওখানে আমরা 2 জন ইন্টার্নকে হায়ার করি। সো আমি তখন তো জব ছেড়ে দিয়ে ফুল টাইম, আর আমার ফ্রেন্ড জব করতো, ও একটা বেসরকারি একটা সফটওয়্যার ফার্মে ছিল। ওর সন্ধ্যার পরে এসে অফিসে বসতো, ওর বাসাও ওইখানেই ছিল। তো দেখা যেত যে আমরা ওইভাবে শুরুটা করি, এই 2 জন স্টাফ নিয়ে আমরা 2 জন মিলে কাজটা শুরু করি। তখন আসলে কি ধরনের কাজ করতেন? মেইনলি আউটসোর্সিং করতাম। আউটসোর্সিং এর কাজগুলো করতাম। বাংলাদেশের বেশ কিছু কাজ করতাম যেগুলো আসলে খুব ব্যাড এক্সপেরিয়েন্স। আচ্ছা, চ্যালেঞ্জের কথা বলেন, ওই যে চ্যালেঞ্জটা ছিল এটাই, ধরেন কাজ করেছি বিল দিচ্ছে না, বা আমরা নতুন, আমাদের দিয়ে কাজ করায় নিচ্ছে, ডিজাইন করানোর পরে বলছে ভালো হয় নাই। সো এইগুলো কমন চ্যালেঞ্জ। এগুলো সেই অবস্থার কি এখনো কোনো উত্তরণ হয়েছে নাকি আগের অবস্থাতেই আছে? হ্যাঁ, এখন যেমন আমরা ধরেন যখন শুরু করার থেকে ধরেন 2020 সাল পর্যন্ত আমরা ডিজাইনিং এ কোনো চার্জ নিতাম না। 20 সালের পরে আমার ডিজাইনিং এর উপর এবং আমরা চার্জ নেই। নট অনলি ডিজাইন, আমার কোম্পানি থেকে আপনি যদি আমার সাথে কনসালটেন্সিও নেন, সেটার জন্য আমরা আওয়ারলি চার্জ করি। অর্থাৎ এই প্রজেক্টটা নিয়ে আপনি আমার সাথে প্রাইমারি ডিসকাশন করবেন, সেটার জন্য আমরা পেমেন্ট নেই। এত বছর চার্জ নেননি কেন বা কি কারণ? প্রথম 5 ইয়ার্স আমাদের একটা ইন্টেনশন ছিল যে আগে তো আমার একটা পোর্টফোলিও তৈরি করতে হবে।
আগে তো মার্কেটে আমাকেও কাজ শিখতে হবে, আমি যে কাজ জানি এটা তো আমাকে বোঝাতে হবে, জানাতে হবে। সো ওই জায়গাটা একটা আমাদের একটা ইন্টেনশন ছিল। তো শুরুতে আপনার চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের ক্লায়েন্টদের থেকে খুব একটা টাকা পয়সা সময় মতো পাওয়া যেত না, কিংবা চ্যালেঞ্জ ছিল না, এটা আমরা বুঝি নাই আসলে, হয়তো পাওয়া যায়, আমাদের হয়তো ব্যাড এক্সপিরিয়েন্স। আমরা বাংলাদেশে যাদের সাথে কাজ করেছি মোস্টলি আসলে পেমেন্ট ডিলে অথবা টাইম মতো পেমেন্ট দিচ্ছে না, কাজ করার পর তারা বলছে যে এটা লাগবে ওটা লাগবে এটা করবে। সো আমরা 2017 থেকে আমরা আসলে ইয়ে করি, ইন্টারন্যাশনালি ফোকাস করি। আচ্ছা, আমরা ছোট ছোট ক্লায়েন্ট, যেই ক্লায়েন্টটা ধরেন $10 কাজ করত, আমরা সেটা $5 অফার দিই কাজ নেওয়ার জন্য, পোর্টফোলিও বাড়ানোর জন্য। এভাবে করতে করতে আমরা মোটামুটি এখন আমাদের 90% ক্লায়েন্টই হচ্ছে ইন্টারন্যাশনাল, এবং ওয়ার্ল্ডের টপ 20 কোম্পানির মধ্যে, যার যেটা ফ্রিল্যান্সিং কোম্পানিগুলো আছে তার মধ্যে আমরা টপ 20-এর মধ্যে আছি। ভেরি গুড। শুরুর দিকে আসলে কমিউনিকেশনটা কিভাবে হতো ইন্টারন্যাশনালি, যদি বাইরে যাদের সাথে কাজ করতেন? এটা তো প্ল্যাটফর্ম আছে, আমরা যেহেতু স্টুডেন্ট অবস্থাতেই আমরা কাজ করতাম, ওই টেকনিকটা আমরা জানতাম। তখন আসলে কোন প্ল্যাটফর্মগুলো বেশি ব্যবহার করতেন? তখন তো ফাইবার ছিল, এখন তো আপওয়ার্ক হয়ে গেছে, আপওয়ার্কেরই আরেকটা ভার্সন ছিল, মূলত এই দুটোতেই কাজ করতাম। আচ্ছা আচ্ছা। তো সেই সময় আপনি একটি চাকরি ছেড়ে জয়েন করেছিলেন রিস্ক নিয়ে, এবং সাথে বন্ধু ছিল, তো বন্ধুরও কি চাকরি ছাড়তে হয়েছিল নাকি? না, ও আসলে ওর কিছু বাইন্ডিংস ছিল, ফ্যামিলি ইস্যু ছিল। ওই যে বললাম মধ্যবিত্ত ফ্যামিলির তো একটা প্রেশার থাকে, তো আমি যেটা সহজেই করতে পেরেছি ও আসলে এটা সহজে করতে পারে নাই, বাট ও চাকরি ছেড়ে দিয়েছে একটা সার্টেন টাইম পরে। আউটসোর্সিং এর তো আপনার এর আগে কোনো এক্সপেরিয়েন্স ছিল কি? ওই যে স্টুডেন্ট থেকেই আমরা আউটসোর্সিং করতাম। আচ্ছা। তখন হচ্ছে আমাদের ধানমন্ডিতে একটা, শুধু আউটসোর্সিংও করতাম না, ধানমন্ডিতে আমাদের একটা কম্পিউটার দোকান ছিল, আমাদের পরিচিত সামিট কম্পিউটার নামে, খুব রিনন। সো আমি আর আমার ফ্রেন্ড ওই প্রতিদিন, সেখান থেকেও বোধহয় ভালো টাকা পাওয়া যেত। না, ভালো পেতাম না, আমরা প্রতিদিন হচ্ছে একটা করে কম্পিউটার সেটআপ করতাম। আগে তো কম্পিউটার সেটআপ হয়ে আসতো না, প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা লাগিয়ে হার্ড ডিস্কে উইন্ডোজে কনভার্ট করে প্রত্যেকটা সফটওয়্যার কিন্তু ইনস্টল করা লাগতো, এখন তো পুরো প্যাকেজ চলে আসে। তো ওই কাজটা আমরা করতাম, আমাদেরকে $500 করে দিত। তো আমি আর আমার বন্ধু দুইজনে সারাদিনে দেখা যেত যে সন্ধ্যার পরে 2টা করতাম, তো $1000 পেতাম। তখন থেকে ইনকামটা শুরু আর কি। আচ্ছা, তো আউটসোর্সিং যে শুরু করেছিলেন সেই সময় দেশের বাইরে ক্লায়েন্টদের সাথে আপনাদের শুরুর দিকে কোনো এক্সপেরিয়েন্সের কথা কি এই মুহূর্তে মনে আছে? তখন যেহেতু আপনাদের পোর্টফোলিও অত রিচ ছিল না। ওই যে বললাম এক্সপেরিয়েন্স ছিল যে আমরা টেকনিক যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে যে ধরেন এই কাজটা আমরা দেখছি এভারেজে ওখানে দেখা যায় কে কত অফার দিচ্ছে। সো দেখা যেত যে $10, $12, $8 নিচে কাজটা করাটা লস হবে, কিন্তু আমরা দেখা যেত যে ওটা $5 করছি। আচ্ছা। সো ওইটা একটা গুড এক্সপিরিয়েন্স ছিল, এবং আমি মনে করি যে এখন যারা ফ্রিল্যান্সিং করছে তাদেরও এইভাবে আগানো উচিত। বিস্তারিত জানতে চাই, মানে যেটা বলা হয় যে আউটসোর্সিং করার জন্য শুরুতে কারো কোনো একটা বিষয় স্পেশালাইজড হওয়া উচিত। হ্যাঁ, কেউ গ্রাফিক্সে হতে পারে, কেউ নেটওয়ার্কিং এ হতে পারে, যে কোনো। আপনি কোন ক্ষেত্রে সে সময়? আমি ছিলাম হচ্ছে আমাদের টেকনোলজির ভাষায় যেটা বলা হয়, আমি হচ্ছে ইউএমএল ডিজাইন করতে পারতাম ভালো, অর্থাৎ একটা প্রজেক্ট কিভাবে হবে সেটা ডিজাইনটা আমি করতে পারতাম। আর আমার ফ্রেন্ড যে আমার যে পার্টনার, ও আবার জাভা প্রোগ্রামিংয়ে বাংলাদেশে যদি টপ 3 ধরা হয় ওকে একজনকে ধরতে হবে। ওর নামটা? ওর নাম শাহিনুর ইসলাম। আচ্ছা। তো ও হচ্ছে প্রোগ্রামিং পার্টটা করতো, আমি হচ্ছে সফটওয়্যারের ডিজাইনটা করতাম। এভাবে করে আমরা কাজটা শুরু করি। আচ্ছা। আপনার প্রতিষ্ঠানের নাম এটাই কি নেক্সট ক্রাফট লিমিটেড ছিল? আচ্ছা। নেক্সট ক্রাফট কি তখনই শুরু হয়েছিল? 2017 সালে? 14 সালে। 14 থেকে। তার মানে 17-তে আমরা একটু ফোকাস হই ইন্টারন্যাশনালি মুভ অন করার জন্য। আচ্ছা। কারণ লোকাল ক্লায়েন্ট আসলে আমাদের দেখলাম রেফারেন্স বেশি, একটা রিলেশন মেনটেন করতে হয়, পেমেন্টের একটা ঘাটতি থাকে, এক্সপেকটেশন ভার্সেস ডেলিভারিতে একটা প্রবলেম হচ্ছে। সাপোজ আপনি অনেক সুন্দর ইন্টেরিয়র করা একটা বাসা চাচ্ছেন, কিন্তু আপনার বাজেট খুবই কম। টেকনোলজি কিন্তু একটা লাক্সারি প্রোডাক্ট, আর টেকনোলজিতে কনভার্ট হতে গেলেই কিন্তু আপনাকে পয়সা খরচ করতে হবে। আপনি দেখা যেত যে যখন আমরা লোকাল কোম্পানির সাথে কথা বলছি অনেক কিছু চাচ্ছে, কিন্তু তার বাজেট অল্প।
ফলে ওই মিসম্যাচগুলো হওয়াতে আমরা তখন আসলে ইন্টারন্যাশনালি মুভ অন করা শুরু করি। ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আবার কিন্তু খুবই স্পেসিফিক, এবং যেহেতু একটা থার্ড পার্টি প্ল্যাটফর্ম এর মাঝখানে থাকে, আপওয়ার্ক বা freelancer.com বা ফাইবার, ওরা পেমেন্টটা ইনশিওর করছে। সো আপনি একটা ক্লায়েন্ট হিসেবে যখন আপনি একটা প্রজেক্ট দিচ্ছেন, আপনার কাছ থেকে কিন্তু ওরা পেমেন্টটা লক করে রাখছে। আমি যখন সার্ভিস পার্সন হিসেবে ডেলিভারি দিচ্ছি, যখন আপনি কনফার্ম করছেন যে আপনি ডেলিভারিটা বুঝে পেয়েছেন, পেমেন্টটা কিন্তু আমার ইনস্ট্যান্ট হচ্ছে উইদিন 3 ডেজ, যেটা আসলে লোকালি কোনো দেশেই আসলে কোনো কোম্পানির সাথে এটা টাফ হয়ে যায়। এই জন্য আমাদের ইন্টারেস্টটা ওইদিকে গ্রো করে বেশি। লেখালেখির জায়গাটা যদি একটু আসতে চাই, সেটা কি তখন থেকে না তার অনেক পরে গিয়ে আসলে লেখালেখি করেছেন? লেখালেখিটা আসলে ছোটবেলা থেকেই ছিল, আমার এবং আমার ছোট ভাই দুইজনেই। সো দেখা যেত যে স্কুলের যে দেয়াল পত্রিকা, স্কুলের যে ম্যাগাজিন, ওখানে আমরা রেগুলার মানে লিখতাম গল্প, কবিতা, আমাদের ওই সময়ের যতটুকু এক্সপিরিয়েন্স ছিল লিখতাম। তারপরে একটা বড় একটা গ্যাপ চলে আসে। এরপরে আমরা যেটা আপনি বলেছিলেন যে আমরা একটা এন্টারপ্রেনার্স ক্লাব অফ বাংলাদেশ নামে আমরা একটা উদ্যোক্তা সংগঠন করেছি, যেটার ফাউন্ডার আমি। ওইখানে এবং আমি যখন উদ্যোক্তা হই তখন আমি বই মেলায়, আমাদের যে বললাম প্রচুর বই, আমার আব্বার অনেক বইয়ের কালেকশন, অনেক, মানে এটা আসলে অনেক বলতে কি এরকম একটা লাইব্রেরি দেওয়া যায় এরকম বই। আমার থেকে আমার ছোট ভাই আরো বেশি বই পড়ে। আমরাও ছোটবেলা থেকে আসলে প্রচুর বই পড়তাম, কারণ ওই যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তো কই যাব, বই পড়া ছাড়া উপায় নাই। আব্বার এত বই নিতাম, পড়তাম, রেখে দিতাম। তো আমি যখন এন্টারপ্রেনারশিপ জার্নিটা শুরু করি, আমি একটু বই মেলাতে বা বিভিন্ন লাইব্রেরিতে যে আমি বই খোঁজার চেষ্টা করলাম যে বাংলায় কোনো বই আছে কিনা। তো দেখলাম হাতে গোনা 4-5টা বই বাংলাদেশে আছে। সেখান থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে যে ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ কেউ যদি শুরু করে, সেখান থেকে সে যদি একটা মোটিভেশনাল বই পায়, হয়তো তার জার্নিটা আর একটু ভালো হবে। তো আমি একটা বই লিখি, আমি 2-1টা প্রকাশনা হাউসে আমি মেইল করি। এর মধ্যে থেকে একজন যারা এই টাইপের বইগুলো পাবলিশ করে, কলি প্রকাশনী, উনি আমার পাণ্ডুলিপিটা 2017-তে মেবি বইটা পাবলিশ করে। প্রথম বইটা ছিল উদ্যোক্তার উচ্চাকাঙ্ক্ষা। এটা আসলে ওই কনসেপ্টে লিখেছি যে একজন এন্টারপ্রেনার্সের যে উচ্চ আকাঙ্ক্ষা থাকতে হবে। আমি এবং আমার ফ্রেন্ডের কথা যদি বলি, যে আমার পার্টনার, আমি কিন্তু রিস্ক নিয়ে চাকরি ছেড়ে দিয়ে শুরু করেছিলাম, ও কিন্তু এই রিস্কটা নিতে পারে নাই। ও আমার সাথে ছিল, বাট ও কিন্তু জবটা ছেড়ে আসতে পারে নাই। আমি এই বইয়ে সেটাই আসলে বলার চেষ্টা করেছি যে একটা উদ্যোক্তার কি ধরনের উচ্চ আকাঙ্ক্ষা থাকা উচিত। এই উচ্চ আকাঙ্ক্ষা আবার কিন্তু অনেক সময় নেগেটিভ হয়ে যায়, যে আপনি আনইথিক্যাল কিছু কাজ করে বসলেন। সো ওই জায়গাটা থেকে আসলে আমার এই বইটা লেখার চেষ্টা, যে কেউ যদি তার এন্টারপ্রেনারশিপ জার্নিটা স্টার্ট করে, তাহলে তার এই ধরনের বই পড়া উচিত আমি মনে করি। খুব চমৎকার, খুব সহজ ভাষায় আপনি লিখেছেন। চেষ্টা করেছি একটা মানুষের সাথে আলোচনা করা বা গল্প করলে যেরকম, আমি বইটার মধ্যে ওরকমই দেখতে পাচ্ছিলাম কয়েকটা লাইন একদম। আমার ব্যক্তি জীবনের অভিজ্ঞতা, বেশ কিছু অভিজ্ঞতা নিয়ে এটা চেষ্টা করেছিলাম। এখানে আরেকটি বই আমরা দেখতে পাচ্ছি, বাংলাদেশের উদ্যোক্তা ইকোসিস্টেম ও ভবিষ্যৎ বিশ্লেষণ, সার্ক দেশসমূহ। এটা একটু রিসার্চ বেসড বই। এই বইটা লেখার উদ্দেশ্য ছিল যে আমরা উদ্যোক্তা হচ্ছে, কিন্তু ইকোসিস্টেম সম্পর্কে আসলে আমরা কতটুকু বুঝি। সো এই বইটার কনসেপ্ট এরকম। আমি যেটা বলি, অনেক জায়গায় বলেছি, যে উদ্যোক্তা হতে হবে পরাগায়নের মতো। আমাদের দেশে একটা ব্যাড একটা মাইন্ডসেট কাজ করে, যে আমি তথ্য প্রযুক্তি নিয়ে বা সফটওয়্যার ফার্ম দিলাম, আমার বন্ধু যদি সফটওয়্যার ফার্ম দিতে চায়, ওকে আমি ডিসকারেজ করি, না দিস না, কারণ আমি ওকে কম্পিটিটর ভাবি। বাট আপনি যদি পরাগায়নের কনসেপ্ট দেখেন, মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে যাচ্ছে, মধু খাচ্ছে, পরাগায়ন হচ্ছে। এই জন্যই কিন্তু সারা পৃথিবীতে প্রকৃতি এক্সপ্লোর করে। সো বিজনেসটাও আসলে আরো বেশি এক্সপ্লোর করা উচিত। আমার যত কমিউনিটিতে যত আমার ওয়েল উইশার আছে যারা বিজনেস করতে চায়, তাদেরকে আমি সফটওয়্যার বিজনেসে এনকারেজ করার। কেন? কারণ আমি একা মার্কেটিং করছি, তখন যদি 100 জন মিলে মার্কেটিং করি, মানুষের মাইন্ডসেটটা চেঞ্জ হবে, ভারসাম্যটা রক্ষা হবে। এই বইটাতে আমি আসলে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। এবং সার্ক দেশগুলোতে ওই ইকোসিস্টেমের ব্যালেন্স কতটুকু এবং আমাদের দেশে কতটুকু, সেটার একটা পার্থক্য দেওয়ার চেষ্টা করেছি। ইন্ডিয়াতে আমাদের যে ফ্যাসিলিটিগুলো পাচ্ছে একজন স্টার্টআপ বা একজন উদ্যোক্তা ব্যবসা করার ক্ষেত্রে, আমরা সেটা কেন পাচ্ছি না, কোথায় আমাদের আসলে নজর দেওয়া উচিত, সরকারের কোথায় আসলে নজর দেওয়া উচিত,
সেইগুলো আসলে রিসার্চ করে আমি চেষ্টা করেছি এই বইয়ের মাধ্যমে। তো এই বইটি কবে বেরিয়েছিল? এটা সম্ভবত 2020 সালের বইমেলায়। আচ্ছা, তো যে সময় আপনি লিখেছিলেন তারপরে সিচুয়েশন কতটুকু চেঞ্জ হয়েছে বলে আপনি মনে করেন? যে আপনি বলছিলেন যে ইন্ডিয়া স্টার্টআপের ক্ষেত্রে যে ধরনের সুযোগ সুবিধা পায় আমাদের দেশে সেরকম হওয়া উচিত, কিংবা কি কি করা উচিত। হ্যাঁ, এরপরে পরবর্তী যে 5 বছর কেটে গেছে, আপনার কি মনে হয় অবস্থার কি কিছুটা হলো পরিবর্তন? কিছুটা অবশ্যই পরিবর্তন হয়েছে। মানুষের সবচেয়ে বড় পরিবর্তন হয়েছে মাইন্ডসেট। আপনি দেখেন আমাদের সময়ে আমি আমার কোনো ফ্রেন্ড সার্কেলকে দেখি নাই যে এন্টারপ্রেনারশিপ জার্নিটা স্টার্ট করেছে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি থেকে। আমার যে ফ্রেন্ডরা ব্যবসা করে, আমাদের যেই 80-র দশকের কথা বলছেন, সবাই তাদের ইনহেরিটেড বিজনেস করছে, পারিবারিক ব্যবসা থেকে সে পাশ করে ব্যবসায় নেমে গেছে। বাট আমার মনে হয় আমাদের সার্কেল আমি বা 2-1 জন থাকতে পারে আমাদের ব্যাচের যারা আসলে আমরা ব্যবসাটাকে নিয়েছি। এখন কিন্তু দেখেন প্রাইভেট ইউনিভার্সিটি বলেন, গভর্নমেন্ট ইউনিভার্সিটি বলেন, পাশ করেই কিন্তু তারা স্টার্ট আপ দিচ্ছে, তারা একটা বিজনেস স্টার্ট করতে চাচ্ছে, দেন ফেল হচ্ছে, তারপরে হয়তো বাইরে চলে যাচ্ছে, জবে যাচ্ছে। কিন্তু এই যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, এটা কিন্তু 5 to 7 ইয়ার্সের মধ্যেই চেঞ্জ হয়েছে। এটা কিন্তু তার আগে চেঞ্জ হয় নাই। এমন না যে আমার বই পড়ে চেঞ্জ হয়েছে, চেঞ্জটা হয়েছে এটা আমাদের ইকোসিস্টেমটা ডেভেলপ করছে। এখানে সরকারের প্রাধান্য আছে, গ্লোবাল ইনফরমেশন সিস্টেমটা ওপেন হয়ে গেছে, এবং আমরা সারাদিন ইলন মাস্ক, বিল গেটস যেসব কি করছে এগুলো দেখছি, এগুলো থেকেও ইন্সপায়ার হচ্ছে, যেটা আমাদের সময় তো আসলে এই ধরনের ইন্সপায়ারেশনের সুযোগ ছিল না। আমাদের সময় ম্যাক্সিমাম সেমিনার হতো, আইএলটিএস করো, দেশের বাইরে যাও, স্পোকেন ইংলিশের সেমিনার হতো। এখন কিন্তু সেমিনার হয় এন্টারপ্রেনারশিপ নিয়ে, টেকনোলজি নিয়ে, বিজনেস কেস নিয়ে, চ্যাট জিপিটি নিয়ে। এই বইটির দিকে আমার চোখ যাচ্ছিল বারবার। তোমার কি চ্যাট জিপিটির সাথে কথা বলা হয় রেগুলার? নিশ্চয়ই এই টুকটাক তো প্রয়োজন আসলে কথা বলা হয়, কিন্তু এই বইটি দেখে আসলে আমারও খুব ইন্টারেস্টিং তবে লাগছিল। রিসেন্টলি যে চ্যাট জিপিটি একটু চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, সেটি নিয়ে আপনি কি বলবেন? এটার জন্যই বইটা পড়তে হবে। এই যে এটা কি এবার এখানে কিন্তু বেরিয়েছে? বলেছি চ্যাট জিপিটির নিচে একটা কন্টেন্ট আছে, এটা কি ঝুঁকি না সুযোগ? সুযোগ। আচ্ছা, এখন এটাকে যদি আপনি ঝুঁকি হিসেবে নেন তাহলে আসলে ঝুঁকি হবে, সুযোগ হিসেবে নেবে সুযোগ। আচ্ছা, আমার না সবগুলো বই এটা তো আজকে গত পড়ে ফেলতে বছরের ইচ্ছে বই হচ্ছে। না? গত বছর 2024 সালের বই। আমার সবগুলো বই এখন পড়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। মানে খুব ইন্টারেস্টিং টপিক আপনার বইগুলো। আমার এটার ইন্টেনশন ছিল চ্যাট জিপিটি, ব্লকচেন, সাইবার সিকিউরিটি, ক্রিপ্টোকারেন্সি, এগুলো নিয়ে বাংলাদেশে কোনো বাংলায় বই নাই। আপনি যতই ইংলিশ বলেন, যতই ইংরেজি বলেন, আসলে মাতৃভাষায় একটা বই পড়ে যতটা ফিল করা যায়, একটা ইংলিশ কন্টেন্টের বই পড়ে ওইভাবে আসলে ফিল করা যায় না। তা আমার ইচ্ছা আছে যে আরো যতদিন বেঁচে থাকবো প্রতি বছর একটা করে অবশ্যই এই টেকনোলজি টপিকসের উপর একটা করে বই বের করব, যাতে এটা পড়ে শিখতে পারে। চ্যাট জিপিটি নিয়ে 2 ধরনের কনসেপ্ট ছিল। স্টুডেন্টরা পছন্দ করছে, টিচাররা বলছে এটা খারাপ, সারা ওয়ার্ল্ডেই কিন্তু একটা মিসকনসেপ্ট। বাট এটাকে আসলে কি কারণে ইউজ করা উচিত এবং কোন কোন ক্ষেত্রে ইউজ করা উচিত, এবং এটাকে ঝুঁকি হিসেবে আপনার না থেকে শুনি আসলে আপনার মূল্যায়ন কি? লাইক দিস, ধরেন আপনার বস বা সিনিয়র আপনাকে একটা মেইল করেছে। আগে আমরা কি করতাম দেখেন, আপনি প্র্যাকটিসটা করতেন, আগে আমরা মেইলটাকে কিন্তু ওয়ার্ডে লিখতাম, ওয়ার্ডে যে আমরা বানান ঠিক আছে কিনা চেক করতাম, তারপরে এটার সেন্টেন্স ঠিক আছে কিনা চেক করতাম, তারপরে এটাকে নিজে নিজে বাংলা মিনিং করতাম ঠিক আছে কিনা। বাট আপনি যদি এখন মেইলটাকে কপি করে চ্যাট জিপিটিকে ইনস্ট্রাকশন দেন যে রিপ্লাই উইথ পজিটিভ ওয়ার্ডস, ও কিন্তু আপনাকে একটা ড্রাফট করে দিল। এই ড্রাফটটাকে কিন্তু আপনি কপি করে ওইটার সাথে আপনার ক্রিয়েটিভিটি 2-1টা সেন্টেন্স ওয়ার্ড অ্যাড করে আপনি কিন্তু সেন্ড করলেন। তার মানে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি মূল্যবান হচ্ছে ডায়মন্ড বা প্লাটিনাম না, কিন্তু টাইম। আপনি টাইমটা সেভ করছেন, চ্যাট জিপিটি আসলে আপনার টাইম সেভ করছে, আর কিছু না। সবকিছু আসলে পজিটিভ ভাবে নিলে আসলে পজিটিভ, কারণ আপনি আজকের প্রোগ্রামে শিডিউল চান, ও কিন্তু ওর মতো একটা ড্রাফট করে দিবে। কারণ এখানে যারা নেতিবাচক সমালোচনা করছে তারা হয়তো অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে যে অন্য কেউ কাজ করে দিচ্ছে, কিন্তু এখানে যে নিজেরও কিছু করবার সুযোগ রয়েছে সেটাও তো একটা ইতিবাচক একটা দিক। অবশ্যই এটাকে কপি করা যাবে না, মানে যা দিচ্ছে সেটাকে কপি করা যাবে না, কারণ ও তো 100% তথ্য সঠিক যে দিচ্ছে তা না। সো আপনি সেটাকে তার কাছে একটা সাজেশন নিলেন, যে সাজেশনটা আপনার তৈরি করতে অনেক সময় লাগতো। জি, যেটা আমি দেখছিলাম যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একদম 3 সেকেন্ডে সে আমাকে করে দিচ্ছে, জি, আবার কবিতাও লিখে দিচ্ছে। কন্টেন্ট দিয়ে আপনি পাওয়ার পয়েন্টে কনভার্ট করতে পারছেন, এক্সেলে কনভার্ট করতে পারছেন। সো এই কাজগুলো করতে আপনার 1-2 ঘন্টা লাগতো, সেটা আপনি 5 মিনিটসে করছেন।
কেন আমি তাহলে এটা ইউজ করব না? এই সুযোগটাকে আসলে নিতে হবে। আর ঝুঁকি কোনগুলো সেগুলোকে আমি মেনশন করার চেষ্টা করেছি, যে কি কি করা যাবে না, কেন করা যাবে না, ওগুলার কিছু সেটার জন্য পড়তে হবে বইটি। এই বইটি নিয়ে একটু জানতে, যেটা কি লার্ন অ্যালফাবেট উইথ টেকনোলজি, এটা কি আপনার লেখা? এটা হ্যাঁ, এটা আমাদেরই আইডিয়া, এখানে আমাদের টিম এটা করেছে। আপনি যেটা বলেছিলেন আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, যেটা আমি এখন যেটাতে মূলত ফোকাস আমার বিজনেসের থেকেও, কারণ আমার মানে ওয়েল উইশাররা বলছে যে কেন আমি বিজনেসে ইনভেস্ট করছি না, বিজনেসে কম সময় দিচ্ছি, বাট আমার একটা লাইফের একটা প্যাশনের জায়গা তৈরি হয়ে গেছে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ। আচ্ছা, তথ্য প্রযুক্তিতে কেন আমরা পিছিয়ে আছি তার অনেকগুলো রিজন হচ্ছে শিক্ষা। দেখেন, আমার বাবাকেও যদি স্কুলে যায়, সে কিন্তু এ ফর অ্যাপেল পড়ে আসছে, আমার বাবাও এ ফর অ্যাপেল পড়ে আসছে, আপনিও এ ফর অ্যাপেল পড়েছেন, আমার ছেলেও কিন্তু এ ফর অ্যাপেল, বি ফর বল পড়ছে। কেন আমরা এ ফর অ্যাবাকাস, বি ফর ব্লুটুথ, সি ফর কম্পিউটার, ডি ফর ডেটা পড়বো না? ওকে, আমাদের কনসেপ্ট হচ্ছে এইটাই, যে ঠিক আছে তুমি এ ফর অ্যাপেলও শিখো, এ ফর অ্যাবাকাসও শিখো। আমরা কিন্তু এই আমাদের যদি 100 জন বাচ্চাকে এই বইটা পড়াতে পারি, এখান থেকে হয়তো একজন টেকনোলজিতে ইন্টারেস্ট হবে, ওর হয়তো অ্যাপেল পছন্দ হবে না, ওর হয়তো অ্যাবাকাসটা পছন্দ হবে, এই ছেলেটাই কিন্তু ভবিষ্যতের ইলন মাস্ক হতে পারে। চমৎকার চিন্তা। ওই কনসেপ্ট থেকে আমাদের এই বইটা তৈরি করা। এটা ক্লাস 1 এবং প্লে গ্রুপ নার্সারির জন্য। এটা আলহামদুলিল্লাহ আমরা 1000 কপি মানে টেস্ট বেসিস করেছিলাম, সোল্ড আউট। সেকেন্ড ভার্সনে আরো একটু পরিবর্তন করে আসছি। সো এটা ওই ইন্টেনশনটা ছিল যে টেকনোলজিটাকে ক্লাস 1 থেকে ইন্ট্রোডিউস করা। তথ্য প্রযুক্তি উদ্যোক্তা, তার কাছ থেকে তো অনেক কিছু জানবার আছে। একটু সংক্ষেপেই জানতে চাই, আপনার মতো কেউ যদি সফল হতে চায়, হ্যাঁ, কিংবা এই যে আউটসোর্সিং করে এই পর্যায়ে আসতে চায়, তাদের শুরুতে আসলে কিভাবে আগানো উচিত? প্রথমত আমি মনে করি না আমি এখনো সফল, কাজ করছি। আর তথ্য প্রযুক্তিতে ব্যবসা এখন যেটা প্রবলেম হয়েছে, অনেকেরই দেখছি টাকা আছে, সফটওয়্যার ফার্ম দিয়ে দিচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। মার্কেটটা এত দ্রুত চেঞ্জ হচ্ছে, সেখানে যদি আপনি নিজে যদি আসলে মিনিমাম লেভেলের স্পেশালিস্ট না হন, এই বিজনেসটা করা এখন সো টাফ। এক সময় ছিল পিপলকে হায়ার করা যেত, পিপলরা লয়াল ছিল, তারা কোম্পানির জন্য কাজ করত। এখন যেটা হয়, সফটওয়্যার ফার্মের বড় যে চ্যালেঞ্জটা, একটা গ্রাজুয়েট হয়তো পাশ করে জয়েন করছে 2-3 বছরে, সে নিজের স্কিল ডেভেলপ করছে, সে হয় ফ্রিল্যান্সিংয়ে মুভ অন করছে, দেশের বাইরে চলে যাচ্ছে, অথবা সে নিজেই ফার্ম দিচ্ছে, যে সে চিন্তা করছে যে আমিও তো জানি, আমি কেন কাজ করব। এবং এই জায়গাটায় যদি আসলে আপনার এক্সপার্টিস না থাকে, তাহলে বড় প্রবলেম হয়ে যায়। সো আমি সবাইকে অনুরোধ করব, মানে আইটি বিজনেসে আসার ক্ষেত্রে অবশ্যই হয় নিজেকে অথবা তার পার্টনার যে থাকবে, সে যদি তথ্য প্রযুক্তিবিদ না হয় মিনিমাম লেভেলের, তাহলে বিজনেসটা খুবই রিস্কি। এখন আপনি তো মেন্টরিংও করছেন। আমি অনেকগুলো স্টার্টআপের সাথে মেন্টর হিসেবে আছি, যেমন বেবি টিউব। হ্যাঁ, বেবি টিউবের সাথেও আছি। এটি নিয়ে একটু শুনি সংক্ষেপে। বেবি টিউব মূলত কাজ করছে বাচ্চাদের শিক্ষামূলক কন্টেন্ট নিয়ে। ইউটিউবে গেলে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট যদি দেখতে থাকেন, এর মধ্যে কিন্তু অনেক ভায়োলেন্স অ্যাড আসে, ভায়োলেন্স কন্টেন্ট চলে আসে। যদিও ইউটিউবের একটা বেবি টিউব আছে, সেটা পেইড ভার্সন, বাট বাংলাদেশে যখন এই বেবি টিউবটা শুরু হয়, তখন কিন্তু ওদের ইন্টেনশনটা এরকমই ছিল, এখনও আছে, যে বাচ্চাদের শিক্ষামূলক কন্টেন্টের জন্য কোনো স্পেসিফিক কিন্তু কোনো চ্যানেল নাই। এখন আপনি এই তথ্য প্রযুক্তির এই সময়ে কোনো বাচ্চাকে আসলে আপনি ডিভাইস থেকে দূরে রাখতে পারবেন না। আমাদের বাবা মাদের, বর্তমান সময়ের বাবা মাদের একটা ইন্টেনশন হয়ে যাচ্ছে যে তারা বাচ্চাদেরকে মোবাইল দিবে না, ল্যাপটপ দিবে না। এটা করে আসলে কোনো সলিউশন নাই, কিন্তু দিতে হবেই, কারণ স্কুল থেকেই তো আপনাকে হোয়াটসঅ্যাপে অ্যাসাইনমেন্ট দিচ্ছে, বলে দিচ্ছে এই ভিডিওটা দেখতে হবে, তো আপনি দেখবেন না কেন? সেই জায়গাটা থেকে বেবি টিউবের যেটা ইন্টেনশন ছিল, যে শিশুদের জন্য শুধু শিক্ষামূলক কন্টেন্ট, এবং সেটা বাংলায়। সো ওরা কাজ করছিল, ভালোই করছে, এখন হয়তো একটু সাময়িক অফ আছে, আবার শুরু করবে। আমরা একটু আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ নিয়ে একটু শুনি, সেটির সাথে আপনি সক্রিয়ভাবে যুক্ত আছেন এবং কিছুক্ষণ আগে আপনি বলছিলেন এটার দিকেই আপনি বেশি ফোকাসড এখন। তো আইসিটি সেক্টরকে আরো বেগবান করবার জন্য আপনারা
এটার সাথে আছেন। একটু শুনি বর্তমানে কি কি কাজ হচ্ছে, কি কি কার্যক্রম, কি কি সম্ভাবনা সবকিছু নিয়ে। আচ্ছা, আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের আমি ফাউন্ডার। আমি এখন বর্তমানে এটা সিইও হিসেবে কাজ করছি এবং আমার ইন্টেনশন এবং ফোকাস আসলে এটা নিয়েই, যেটা আপনাকে বলেছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেল, আমার শুভাকাঙ্ক্ষীরা আমাকে যেটা বলছে বিজনেস গ্রো আপ করার জন্য, আমি আসলে ওইটা থেকে এটাকে গ্রো করতে চাচ্ছি। কেন? এটার দুটো ইন্টেনশন। একটা ইন্টেনশন হচ্ছে যে আমরা তথ্য প্রযুক্তি নিয়ে অনেক কথা বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে শুরুতেই আমরা যে জায়গাটায় ভুল করছি, যে আমাদের যেই শিক্ষা জীবন শুরু হয় কি ক্লাস 1 থেকে এভারেজে। সো ক্লাস 1 থেকে যদি ওকে আমি ইন্সপায়ার না করতে পারি, আসলে 7-8-এ যাওয়ার পর ওর তো ডাইমেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওর ইন্টেনশন চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আইসিটি অলিম্পিয়াডের মূল উদ্দেশ্য কিন্তু শিক্ষা ক্ষেত্রে তথ্য প্রযুক্তিকে ইন্ট্রোডিউস করা ভালোভাবে। আমাদের সময় যেটা ছিল ইলেকটিভ ম্যাথ বলে একটা সাবজেক্ট ছিল, যেটা আমরা খুব ভয় পেতাম 9-10-এ যে নিতে হবে, ফোর্থ সাবজেক্ট যেটা ছিল, ম্যাথের বাইরে আরেকটা ম্যাথ নিতে হবে সায়েন্সে পড়লে। তো ওইটা কিন্তু দেখেন একটা মানে একটা ভীতিকর অবস্থা ছিল, ইলেকটিভ ম্যাথ মানেই খুবই কঠিন এবং ফেল করব, এরকম একটা ইন্টেনশন। বাট আমরা যখন 9 থেকে 10-এ উঠলাম এবং তখন দেখলাম জিনিসটা আসলে এত জটিল কিছু না, এবং আমরা কিন্তু ভালো করেছি আমাদের যারা ইলেকটিভ ম্যাথ ছিল, আমি সায়েন্সের ছেলে ছিলাম। তথ্য প্রযুক্তিতে এই গ্যাপটা আমি মনে করছি যে আমাদের সরকার এবং আমাদের এই ইকোসিস্টেমের প্রবলেম। আমরা তথ্য প্রযুক্তির এই শিক্ষাটাকে আমরা ব্র্যান্ডিং করতে পারি নাই। আমি আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশে কাজ করার প্রেক্ষিতে আমি সমস্ত বিভাগে আমি বিভিন্ন সভা করেছি, সেমিনার করেছি। এ পর্যন্ত আমরা প্রায় 600-র উপরে সেমিনার করেছি। আমি প্রায় প্রতিটা বিভাগে আমরা বিভাগীয় আমাদের যে মেন্টরগণ আছেন, আমাদের যে অ্যাম্বাসেডরগণ আছেন, তাদের নিয়ে আমি মিট আপ করেছি। আমরা 200টা শুধুমাত্র গত 3 মাসে আমরা 200টা ইনস্টিটিউটে আমাদের অফলাইন ক্যাম্পেইন করেছি। আমি দেখেছি ঢাকার বাইরে এটারও প্রকটভাবে তৈরি হয়েছে। আইসিটি শিক্ষক যারা আছে তারাই আসলে আইসিটিকে ভয় পায়। তাই? হ্যাঁ, আপনি একটা মফস্বলের একটা আইসিটি টিচারকে, সে বর্তমান যে ট্রেন্ডি টপিকসগুলো আছে সেগুলো সে ভয় পাচ্ছে বলে নিজে শিখছে না। সো একজন শিক্ষক যদি না শেখে, সে কিভাবে তার স্টুডেন্টকে শেখাবে? ভয় পাচ্ছে কেন? তার জ্ঞানের কিছু তো অভাবের কারণে কি? দুটো কারণ। একটা হচ্ছে তার জ্ঞানের অভাব বলবো না, জ্ঞানের আসলে এটা কোনো রকেট সায়েন্স না যে শিক্ষাতে তথ্য প্রযুক্তি কোনো রকেট সায়েন্স না। সেই এনভায়রনমেন্ট পাচ্ছে না। আরেকটা হচ্ছে তাকে মোটিভেট কেউ করছে না। এই আইসিটি টিচাররা সাধারণত একটু দেখেছি আমি, আমার অভিজ্ঞতায় যতটুকু, মেবি আই এম রং, একটু দুর্বল থাকে। মানে স্কুলের সিস্টেমে একটা ম্যাথ টিচার, ইংলিশ টিচারের যেই প্রভাব থাকে একটা স্কুলে, আইসিটি টিচারের এই প্রভাবটা কিন্তু নাই। সো একটা হেড স্যার বা প্রিন্সিপাল দেখা যাচ্ছে যে ম্যাথ টিচার বা ইংলিশ টিচারকে বা বাংলা টিচারকেও যতটা সে ইন্সপায়ার করে, আইসিটি টিচারকে কিন্তু করে না। ফলে ও অলওয়েজ একটা ডিমোরালাইজ থাকে। ওই জায়গা থেকে সে নিজেকে বের করতে পারছে না। প্লাস তার হচ্ছে এনভায়রনমেন্ট এরকম না, হয়তো স্কুলে ইন্টারনেট নাই, তাকে সেই রকম সুযোগ সে পাচ্ছে না। সেসব কারণে সে ওই যে পড়ে আসছে, ট্রেনিং করে একটা চাকরি নিয়েছে, ওই জায়গাটার মধ্যেই আছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো 90% টিচারেরই একই অবস্থা। 10% যারা ট্রেনিং করে বিভিন্নভাবে নিজেকে ডেভেলপ করেছে তারা আলাদা। আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের মূল উদ্দেশ্য এই জায়গাটায় আমরা কাজ করছি। এই সিজন 2-তে আমরা 21টা টপিকসকে আমরা ভাগ করেছি। এর মধ্যে সাইবার সিকিউরিটি, ডেটা অ্যানালাইসিস, কমিউনিকেশন, AR VR, তারপরে টেকনোলজি ইন সোশ্যাল বিজনেস, টেকনোলজি অ্যাজ এ এন্টারপ্রেনারশিপ, গ্রিন ডিজিটালাইজেশন, এইরকম 21টা সেগমেন্টে ভাগ করে আমরা এই কোর্সগুলো কিন্তু একদম ফ্রি করে দিয়েছি। এটার বাইরেও আমরা রোবোটিক্স ফর মেন্টরস, মেন্টর বলতে আমরা শিক্ষকদের বোঝাচ্ছি, রোবোটিক্স, লিঙ্কডইনে কিভাবে বিজনেস প্রোফাইল তৈরি করতে হয়, চ্যাটজিপিটি কিভাবে ইউজ করতে হয়, এইসব ফ্রি কোর্সও করাচ্ছি। কারণ টিচারদের করাচ্ছি, কারণ টিচাররা যাতে শেখে তার স্টুডেন্টকে শেখায়। এগুলো কি সব অনলাইনে নাকি? সবই অনলাইনে করাচ্ছি। আমাদেরও তো একটা সক্ষমতা আছে, জি, ওই সক্ষমতায় আমরা অনলাইনে করাচ্ছি। এর সাথে কিভাবে যুক্ত হতে পারবে? মানে যে কোনো বয়সের 5 থেকে 35 বছর বয়স পর্যন্ত যে কেউ আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে।
আচ্ছা যুক্ত হলে এই কোর্সগুলো সে ফ্রি পায়। আমাদের একটা চার্জ আছে 299 টাকা। এটা শুধুমাত্র কেউ যদি পরীক্ষা দিতে চায়, তার ইভ্যালুয়েশন করতে চায়, 5টা রাউন্ডে আমরা পরীক্ষা নেই। সিলেকশন রাউন্ড, ডিভিশনাল রাউন্ড, ডিস্ট্রিক্ট রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, দেন ফাইনাল রাউন্ডটা। ফাইনাল রাউন্ডটা অফলাইনে হয় এবং একটা ইউনিভার্সিটিতে হয়। সিজন 1-এ আমরা করেছিলাম উত্তরার একটা ইউনিভার্সিটিতে, সিজন 2 আমাদের এপ্রিলে হবে, এটা আমরা একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে সারাদিন ব্যাপী হয়। পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট হওয়ার পর কি হয়? যেগুলো অনলাইনে হয় সেটা তো রেজাল্ট সাথে সাথে হয়ে যায়। আর গালা রাউন্ডে হচ্ছে আপনাকে প্রথমে অনলাইনে পরীক্ষা দিতে হবে ক্যাম্পাসে বসে, দেন আপনার ইন্টারভিউ হবে, একটা ভাইবা টাইপের হয়, আচ্ছা, দেন হচ্ছে আপনাকে রিটেন এক্সাম দিতে হবে। এই তিনটার কম্বিনেশনে যেই 3 জন বেস্ট হয় প্রতিটা ক্লাস থেকে, ক্লাস 1 থেকে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত। ইউনিভার্সিটিতে আবার 2টো ক্যাটাগরি করেছি, যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, যারা নন ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। তো তাদেরকে আমরা ফাইন্যান্সিয়াল পুরস্কার দিচ্ছি, মেডেল দিচ্ছি, সার্টিফিকেট দিচ্ছি, বিভিন্ন ধরনের আরও কিছু শিক্ষা বিমা, স্বাস্থ্য বিমা এগুলো দিচ্ছি ইন্সপায়ার করার জন্য। এবং ইউনিভার্সিটি ক্যাটাগরির 2 জন চ্যাম্পিয়নকে আমরা হচ্ছে দেশের বাইরে নিয়ে যাব আরেকটা ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্ট ভিজিট করার জন্য, যেটাকে ক্যাম্পাস ভিজিট আমরা বলছি। তো এটা আমরা চেষ্টা করছি, এইভাবে আমরা ইন্সপায়ার করার চেষ্টা করছি। এটি কি আপনাদের নিজস্ব ফান্ড থেকে আপনারা করছেন নাকি এখানে কেউ এখানে এখন পর্যন্ত সম্পূর্ণ নিজস্ব ফান্ড, এবং এটা যাতে ফুললি কমার্শিয়াল মোডে না যায় এজন্য এটাকে আমি ট্রাস্ট করে ফেলেছি। আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ ট্রাস্টের অধীনে এখন সমস্ত কার্যক্রম পরিচালনা হচ্ছে। এখন বর্তমানে কি কি কাজ করা হচ্ছে? 26,000 স্টুডেন্ট আমাদের সাথে সংযুক্ত আছে। এখন যেটা করা হচ্ছে এই যে অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, যে 21টা সেগমেন্ট বললাম, এই 21টা সেগমেন্টের উপর ক্লাস নেওয়া হচ্ছে ফ্রিতে, এবং এখানে ভিডিও কন্টেন্ট আছে, পিডিএফ কন্টেন্ট আছে, এবং এই কন্টেন্ট, ভিডিও এবং ক্লাস দেখে ওরা আনলিমিটেড মক টেস্ট দেয়। ধরেন আপনি রোবোটিক্সের উপর 3 দিনের কোর্সটা করলেন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে আপনি সরাসরি টিচারকে এগুলা ভেরিফাই করে নিলেন, কনফিউশন দূর করলেন, দিয়ে আপনি অনলাইনে বসে বসে মক টেস্ট দিচ্ছেন ফ্রিতে। তাহলে আপনি জাজমেন্ট করতে পারবেন যে আসলে আপনি বলছেন আপনি রোবোটিক্সে ভালো, কতটুকু ভালো। দেন আপনি ফাইনাল, আমাদের 15 তারিখ থেকে এক্সাম শুরু হবে, ওই এক্সামে আপনাকে অ্যাটেন্ড করতে হবে। খুব ভালো। আসলে 1 ঘন্টায় পুরো সবকিছু তুলে আনা সম্ভব না, তারপরে যা যা শুনলাম, শিখলাম এবং অনুধাবন করলাম যে আমাদের এই সেক্টর নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে। আমার কিছুদিন আগে বেশ কয়েকটা নিউজ পেপারে আমার একটা রাইট আপ পাবলিশড হয়েছিল, সেখানে আমি আসলে বলার চেষ্টা করেছিলাম যে দেখেন আমাদের এখান থেকে 7.5 মিলিয়ন প্রবাসী আছে, এবং সেই সব প্রবাসীর যেই রেমিটেন্সটা আমাদের আসে সেটা কিন্তু $24 বিলিয়ন, যেটা আমরা রিজার্ভ বলছি, এটা নিয়ে আমরা হ্যাপি থাকছি। এবং আমরা বারবার বলছি যে গার্মেন্টসের অল্টারনেট তথ্য প্রযুক্তি হতে পারে, কিন্তু কিভাবে হতে পারে সেটা নিয়ে আসলে আমার মনে হচ্ছে যে সরকার এবং বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের প্রেক্ষাপটকে চিন্তা করলে আসলে আপনি তথ্য প্রযুক্তিতে কখনোই ভালো হতে পারবেন। আপনাকে ইন্টারন্যাশনাল প্রেক্ষাপটটা চিন্তা করতে হবে, এবং সরকার এবং ইন্টারন্যাশনাল প্রেক্ষাপট যদি এক হয়ে চিন্তা করে তাহলে আসলে অনেক কিছু করা সম্ভব। আমি ওই রিপোর্টে বলেছি যে, আমার রিপোর্ট বলে না, আমি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, ডেইলি স্টারের কিছু কমেন্টস নিয়ে আমি ওই রিপোর্টটা তৈরি করেছি। সেখানে এই $24 বিলিয়ন আমাদেরকে 7.5 মিলিয়ন প্রবাসীরা দিচ্ছে। সো যেটা 90% কিন্তু শ্রমজীবী, অর্থাৎ একজন শ্রমজীবী সর্বোচ্চ কত টাকা ইনকাম করতে পারে? 30, 50, 60। সো যে 60,000 টাকা বা 50,000 টাকা ইনকাম করছে সে কিন্তু 20 থেকে 25,000 টাকা পাঠাচ্ছে, সেই টাকাটাই কিন্তু $24 বিলিয়ন। সো আমি যদি 10 লক্ষ ছেলেকে আইটিতে এক্সপার্ট করে দেশের বাইরে পাঠাতে পারি, একটা ছেলে যদি আমাদের আইটিতে কিন্তু 24,000-এর বেশি জব আছে। অর্থাৎ আইটিতে একটা কনসেপ্ট হচ্ছে তথ্য প্রযুক্তি ভাবলেই ভাবে সফটওয়্যার, ও সফটওয়্যার বা ডেভেলপার হিসাবে এক্সপার্ট, তা কিন্তু না। 24,000 ক্যাটাগরির জব আছে ফ্রিল্যান্সিংয়ে। সো এই 10 লাখ ছেলেকে গভর্নমেন্ট যদি একটা স্পেশাল একটা এজেন্ডা নেয় যে 10 লক্ষ শিক্ষিত ছেলেকে, যেটা বাংলাদেশের 4.5 কোটি শিক্ষিত বেকার, সো এখান থেকে আমরা যদি 10 লক্ষ ছেলেকে পিক করে আগামী 10 বছরে তথ্য প্রযুক্তির যেই জবটা ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যাভেলেবেল সেটাতে স্কিল করে আমি যদি তাকে পাঠাতে পারি,
তার এভারেজ ইনকাম হবে $3000। সো আপনি $3000 ইনকাম করলে আপনি কিন্তু আপনার পরিবারের জন্য $1000 মিনিমাম পাঠাবেন। তো 1 লক্ষ Remittance টাকা আরো যদি বাড়বে এবং পাঠায় তাহলে $100 বিলিয়ন একটা কিন্তু রিজার্ভ আমরা করতে পারি। বাট এটার জন্য দরকার একটা পারফেক্ট একটা নীতিমালা এবং অ্যাকশনেবল আইটেম। তবে যেটি শুনলাম সেটি শুনে বুক ভরে গেছে। আসলে আমাদের রাঙা সকাল অনুষ্ঠানের সৌন্দর্য বোধ হয় এটি যে আমরা সকালবেলা ইতিবাচক বাংলাদেশের চিত্র দেখতে চাই এবং আপনাদের মতো মানুষদের পক্ষে আমাদের কাছে সেই তথ্যগুলো দেওয়া সম্ভব। অনেক অনেক ভালো থাকবেন। আপনারা ভালো থাকবেন। জি।